টিচারের ক্লাসে দুটো বের করে দিয়ে আসবো, বাকিটা টেবিলের উপর রেখে আসবো। জল ভাত খেতে হবে, তাই? হ্যাঁ, তেল ঝাল সবকিছু ছাড়া, তাই না? লবণ ভাত খাইলে তাহলে তার স্টোমাকের গ্যাস সিক্রেশন কম হয়। তেঁতুল দেখলে জিহ্বায় জল আসে, কি কারণ? প্রতি আকর্ষণ অনেকের পছন্দ। তেঁতুল খাইতে দিলেও খাবে না, কিন্তু দেখলে জল আসবে। এই যে এই নার্ভটা ওর মাথার মধ্যে যে মনে হচ্ছে যে এটা অনেক টক বা কিছু একটা, সেটা মনে করাতে তার এই নার্ভটা স্টিমুলেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে নার্ভের সাথে যুক্ত। চিন্তা করাতে অনেক কিছু হবে। একই টাইমে যদি প্রতিদিন খাওয়া দাওয়া করে কি সুবিধা হয়? আমার বডির অনেক কিছু নিয়ন্ত্রণ হয় অটোমেটিক। যেমন হার্ট চলতেছে, জন্ম থেকে চলতে থাকবে, এটা আপনি ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারবেন না। লাংসে বাতাস নিচে ছাড়তেছে, ঠিক আছে? বাকি যে অংশগুলো এগুলো আমরা এরকম যদি তৈরি করে দিই ওদের জন্য সুবিধা। যেমন মনে করেন স্টোমাকে যে অ্যাসিড সিক্রেশন হয় বা জল, এটা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে তাদের সিক্রেশন হয়। আপনি যদি কোনো চাকরি করেন বা অফিসিয়াল কোনো কাজ, প্রতিদিন সকাল 8টায় নাস্তা করলেন, দুপুরে 2টায় লাঞ্চ করলেন, ঠিক আধা ঘন্টা আগে থেকে আপনার অ্যাসিড সিক্রেশন শুরু হবে। আপনি প্রতিদিন যেহেতু একই টাইমটা মেনটেন করেন, এরপরে যে খাবারগুলো খাবেন ওর ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলোকে ধ্বংস করার জন্য ওইগুলো রেডি থাকে। কিন্তু আপনি অ্যাসিড সিক্রেশন হলে আপনি খেলেন না, কাজের চাপে 4টা 5টা বাজে, এতক্ষণ ধরে অ্যাসিডটা আপনার স্টোমাকের ওয়ালগুলোকে নষ্ট করে অথবা গ্যাস তৈরি করে ফেলবে। অনেকক্ষণ থাকার কারণে গ্যাস তৈরি হবে। প্রথম পর্যায়ে কিছু হবে না, আস্তে 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 এটা অতিরিক্ত হয়ে যাবে। 1 দিন 2 দিনে তো অসুখ হয় না। মানুষ বলে তো খুবই ভালো ছিলাম, হঠাৎ করে কালকে কাল থেকে এই সমস্যা, আর আগে কখনোই ছিল না। এর জন্য মানে ওষুধ না খেলেও হবে। এমন ভাবে বলে যে কাল থেকে শুরু হলে ওষুধই লাগবে। তাহলে মোটামুটি খাবার খাবে। ওষুধ কি দিব? ওষুধের মধ্যে আমরা একটা অ্যান্টি আলসারেন্ট দেব। অ্যান্টি আলসারেন্ট মানে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। গ্যাস্ট্রিকের ওষুধ বাজারে অনেক রকম আছে, অমিপ্রাজল, ইসোমেপ্রাজল, ক্যাম্পোপ্রাজল, রেক্সোপ্রাজল। 2 টাকা দামের ওষুধে এখন আসে না ফেমোটিডিন। যে কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ আমরা সকালে আর রাতে, এটা খাবার, ওই যে খাবার আধা ঘন্টা আগে যে অ্যাসিড সিক্রেশন হয় ওইটা যাতে কম হয় এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খাবার আধা ঘন্টা আগে দেওয়া হয়। খাবার না আগে না স্যার? আধা ঘন্টা আগে স্যার? হ্যাঁ হ্যাঁ, খাবার পরও অ্যাসিড সিক্রেশন হয়েছে থাকে।
যে অ্যাসিডগুলো আছে সেটাকেও নিউট্রালাইজ করার জন্য আমরা অ্যান্টাসিড দিই। অ্যান্টাসিড ট্যাবলেটও আছে, সিরাপও আছে। এটা হচ্ছে 3 বেলায় খাওয়ার পর ট্যাবলেট অথবা সিরাপ। সিরাপ খাইলে হচ্ছে 2 চামচ করে। স্যার ট্যাবলেট 2-3 বার দিছেন? ট্যাবলেট সিরাপ দুইটাই যে কোনো একটা খাইলে হবে। সিরাপটা 2 চামচ হ্যাঁ, এটা খাবারের পর খাবারের পর। অনেক বাচ্চাদের প্যানগুলো এই সিরাপ সিরাপ দিবেন ছোট বাচ্চা ওদের গ্যাসের জন্য আলাদা ওষুধ আছে। বাচ্চাদের জন্য সিরাপ হুম, আর বড়দের জন্য ট্যাবলেট। অ্যান্টাসিড আছে, বড়রা খায়। যেমন কাঁচের সিরাপ, বড়রা সিরাপ খায় না, এইরকমই আর কি। অ্যান্টাসিডটা বড়রা বেশি সিরাপই খায়। 2 চামচ করে কি বড়দের জন্য না? হ্যাঁ। আর ছোটদের জন্য ছোটদের 1 চামচ, হাফ চামচ বয়স অনুসারে। ওটা বয়স অনুযায়ী। এইগুলো তো নন সিস্টেমিক ড্রাগ, তো একটু কম বেশি হলে অসুবিধা নেই। যেমন ওই ভাত মাছ যেমন খাচ্ছে, এটাও এক ধরনের খাবারই আর কি। বেশি পড়ে গেলে সমস্যা আছে। স্যার আর কিছু দিতে হবে, যেমন গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিক ট্যাবলেট। এই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট। আচ্ছা, ডমপেরিডন দেওয়া যেতে পারে। আর আপনাদের শীতে আর একটা ওষুধ দিচ্ছে ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম দিছে। ক্যালসিয়ামের মধ্যে অনেকটা ক্লাসিফিকেশন আছে। এখানে আপনি ক্যালসিয়াম কার্বনেট, যেটা ক্যালসিয়ামের নাম বলেন তো, দু একটা নাম জানেন? ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালবোডি আছে না? ক্যালবোডি। এখানে ক্যালবোডি দেওয়া যাবে না, ক্যালবো 500 আছে একটা। স্যার ওটাতে তো কার্বনেট নেই, ওইটা কি? শুধু ক্যালসিয়াম 500 মিলিগ্রাম। হ্যাঁ, ওইটাই হচ্ছে হার্ট বার্নে কাজ করে। ওইটাই। হ্যাঁ, যেটার মধ্যে ডি নাই সেগুলো দিতে হবে, ঠিক আছে? ওটা তো ভিটামিন ডি, হ্যাঁ ভিটামিন ডি আছে। ওটা তো ক্যালসিয়াম কার্বনেট আছে। আরেকটা দেখি B50 নাকি একটা আছে না? ওটা ভিটামিন B54। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালবো 500, ক্যালসিয়াম কার্বনেটটা দিবে, ঠিক আছে? ক্যালসিয়াম মোরোটেড আছে, ক্যালসিয়াম ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম মিনারেল আছে। আপনি ক্যালসিয়াম কার্বনেটটা দিবেন, ক্যালসিয়াম কার্বনেট। এটা কি জন্য স্যার? এটা গ্যাস্ট্রিকের জন্য বুকে জ্বালা পোড়া করে না, হার্ট বার্ন বলা হয়, এটার কারণে। ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ, এটা 500 500। স্যার এটা কয়বার খাবো দিনে? ক্যালসিয়ামটা একবারে দিতে পারেন, 2বারও দিতে পারেন। স্যার যদি একবারে দিই, এটা কি রাত্রে না দুপুরে? দুপুরে। সমস্ত ক্যালসিয়াম কি দুপুরে দেয় না স্যার? এটা কি দুপুরে শুধু একবার খাবেন? এটা কি স্যার খাওয়ার আগে না পরে? পরে আর যদি স্যার 2বার দেন তাহলে কি দুপুরে থাকবে? সকালে দেয়। সকালে আবার পরে না? তাহলে এটা কি শুধু একবার দুপুরে? দুপুরে দিই। আমি ফজর নামাজ পড়ার সময় ওইটা খেয়াল রাখবেন, শেষ। হ্যাঁ না, খেয়াল রাখবেন, শেষ। না ডক্টরে থাকবো তো এই জন্য এত কিছু ফ্যামিলির কাজ জানো নিয়ে মোটেদিন যে মারাত্মক কাজ করে।
তাহলে হাইপার অ্যাসিডিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে ওষুধের চাইতে নিয়ন্ত্রণ মেনে চলাটা নিয়মিত খাওয়া দাওয়া করলে ঝাল তেল কম খেলে আর অ্যাসিডিটির সমস্যা গোড়ামরিচ তো খাওয়া যাবে না। শুকনো মরিচের গুঁড়া খাওয়া যাবে না। কি দেখছেন? আলসারেন্ট। ঠিক আছে? মানে শুকনো মরিচ তো খাওয়া যাবে না, হ্যাঁ, শুকনো মরিচ গ্যাস হবে বেশি। এক কথায় মানে ভালোই খাওয়া যাবে না। ভিতরে শুকনো মরিচ দেয়, ওটাও দেওয়া যাবে না। শুকনো মরিচ বাসায় নেবেন না, কোল্ড পাবেন। মরিচের জন্য মহিলারা বাইরে বের হয়ে যাবে যে মরিচ নিয়ে আসে। শুকনো মরিচটা বাসায় না নিলে হবে, অনেক গ্যাস্ট্রিকের সমস্যা। আচ্ছা, এরপরে আপনার আছে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার না, পেপটিক আলসার ডিজিজ, পিওডি, পেপটিক আলসার ডিজিজ। এটা শীতের মধ্যে নাই, তাই না? পেপটিক আলসার ডিজিজ আছে। পেপটিক আলসার ডিজিজ কোনটাকে বলবো? এটা কি ইসোফেগাস? ইসোফেগাস। এখানে আলসার হইতে পারে। গ্যাস্ট্রিক মানে স্টোমাকে আলসার হইতে পারে, ডিডেনামে হইতে পারে, জেজোনামে হইতে পারে, আইডিয়ামে হইতে পারে, যে কোনো জায়গায় আলসার হইতে পারে। এই সবগুলো আলসারকে বলা হয় হচ্ছে পেপটিক আলসার। আমরা যদি পেপটিক আলসারের ট্রিটমেন্ট করি, লক্ষণ করি, তাহলে পোড়াটাই চলে আসবে, আলাদা গ্যাস্ট্রিক পড়া লাগবে না, ট্রিটমেন্ট সব জায়গায় এক। তার মানে পেপটিক আলসারের আন্ডারে এইগুলো সবগুলোই আসবে। ডিডেনাল আলসার আলাদা পড়তে হবে না, জেজেনাল আলাদা পড়তে হবে না, গ্যাস্ট্রিক পড়তে হবে না, এইসব হ্যাঁ, খাদ্যনালীর যে কোনো জায়গায় আলসার হবে পেপটিক আলসার। এটা লক্ষণটা কি তার খাবারের পর পেট গরম হয়ে আসে? আচ্ছা, একে একে পড়ি। হ্যাঁ, তাহলে পেপটিক আলসারের কারণ কি কি? কি কারণে আলসারটা হচ্ছে? আলসারটা তো বোঝাইলাম কিভাবে। আপনার মিউকাস লেয়ারটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সাব মিউকোসাল লেয়ারও নষ্ট হয়ে যায়, অথবা ওখানে যে আর্টারি গুলো এগুলো লিক করবে, ছিঁড়ে যাবে, ওখান থেকে রক্ত এসে বমির সঙ্গে রক্ত আসবে, ঠিক আছে? আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন বা পড়ে যান, কোথাও ছুলে যায়, কি হলো? আপনার ওই জায়গাটা ছুলে গেলে ক্ষত সৃষ্টি হলো, তাই না? আমরা মেডিকেলে বলছি ওন। আপনি কেটে অর্ধেক করে ফেললেও ওন, ছুলে গেলে ওন, ক্ষত সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাই আমরা যেটা দেখি বা মনে করি যে কেটে গেলে যে মানে ব্যথা বা জ্বলে না, ছুলে গেলে তার চেয়ে বেশি হয়। ওই জায়গায় ব্যথাও থাকে বেশি, এরপরে জ্বলে, খুব বেশি জ্বলে, কাটা চাইতে বেশি জ্বলে ছুলে গেলে। এই জায়গাও একই রকম, আপনার মিউকাস লেয়ারটা যখন উঠে যায়, হালকা করে ছুলে যায়, তখন সাব মিউকোসাল লেয়ারে
যে নার্ভগুলো আছে এটা ওপেন হয়ে যায়। যখন আপনি পানি খাচ্ছেন, খাবার খাচ্ছেন, ওখানে যে একটু টাচ করলে ব্যথা শুরু হয়ে যায়। আলসারে এটাই হবে, পেটে অনেক জ্বালা পোড়া করে এবং ব্যথা করে, চলে যাওয়ার মতো। ঠিক আছে, তাহলে পেটে যদি জ্বালা পোড়া করে এবং ব্যথা করে, এটা আমরা অনেকটা নিশ্চিত হয়ে যে আলসার পর্যায়ে চলে গেছে। এটার কারণ কি স্যার? এটা অনেকদিন যাবত হাইপার অ্যাসিডিটি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এর কারণের মধ্যে 1 নম্বর আসবে হাইপার অ্যাসিডিটি। হাইপার অ্যাসিডিটির যতগুলো কারণ পড়লাম না, সবগুলো কারণে পেপটিক আলসার হইতে পারে দীর্ঘদিন ধরে। আর একটা বলছে এইচ পাইলোরি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এইচ পাইলোরি ব্যাকটেরিয়া এই লেয়ারগুলোকে নষ্ট করে ঘা তৈরি করতে পারে। হ্যাঁ, হেলিকোব্যাক্টর। হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া। হেলিকোব্যাক্টর পাইলোরি। এইচ পাইলোরি বললে হবে। এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, BACTERIA। ব্যাকটেরিয়া। তাহলে এই আলসার হলে কি হবে? লক্ষণ কি? এই যে এখানে আপনি লিখছে শীটের মধ্যে ক্লিনিক্যাল ফিচার 15 নম্বর। এটা তো ফিচার বলতে হাইপার অ্যাসিডিটি ওগুলাই তো থাকবে, সবগুলাই থাকবে, আর সাথে পেট জ্বালা পোড়া হবে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে লিখছে এপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা। এপিগ্যাস্ট্রিক অঞ্চলে ছড়ানো ব্যথা। এপিগ্যাস্ট্রিক অঞ্চলের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে যদি থাকে তাহলে স্যার নিচের দিকে চলে আসতে পারে না? এই জন্য এই অঞ্চলগুলোর নাম পড়তে চাইছিলাম। হ্যাঁ স্যার, এই অঞ্চলটার নাম হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বা অঞ্চল। এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এটা দিছে হচ্ছে শুধুমাত্র গ্যাস্ট্রিক আলসারের জন্য লেখছে এপিগ্যাস্ট্রিক। আর যখন আমরা পেপটিক আলসার পড়ব তখন তো যে নিচে রিজিয়ন চলে আসবে। এই জন্য আমরা রিজিয়ন না বলে হচ্ছে পেটে ব্যথা হবে, বমি হবে, বমির সঙ্গে রক্ত যেতে পারে, তাই না? তাহলে পেটে ব্যথা, বমি প্লাস মাইনাস রক্ত যাবে। আর ওইগুলো থাকবে পেট ফাঁপা, ক্ষুধা মন্দা, এইগুলো থাকবে। ওই যে খাবার খেলে যখন খাবার খায় তখনই ব্যথাটা বাড়ে। ঠিক আছে, ভরা পেটে ব্যথা বাড়ে। ক্ষুধা কম থাকে তাই দেহের ওজন কমে যায়। ভরা পেটে পেট ব্যথা করে। হ্যাঁ, ওই যে খাইলে যখন আলসারের ওপর খাবারটা যাচ্ছে তখনই ব্যথাটা বেশি হবে। এটার মধ্যে শুধু হাইপার অ্যাসিডিটির মধ্যে কিছু খালি পেটে থাকলে তো মনে হয় ব্যথা বেশি করে। হ্যাঁ, বমির সাথে রক্ত চলে আসে। হ্যাঁ, প্লাস মাইনাস যেতে পারে না।
তাহলে হাইপার অ্যাসিডিটি এবং পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার, এটা ডিফারেন্স করবেন কিভাবে? রোগীর লক্ষণ এবং রোগীর হিস্ট্রি কিভাবে হচ্ছে আর কতদিনের সমস্যা, ঠিক আছে? গ্যাস্ট্রিক মানে নর্মাল যে গ্যাস্ট্রিক বা হাইপার অ্যাসিডিটি, ওইটাতে কিন্তু অতিরিক্ত ব্যথা থাকবে। রোগী এসে বলে পেট ফাঁপা বা ফুলে থাকে, খাইতে ইচ্ছা হয় না, ঢেকুর ওঠে, এই ধরনের। আর পেপটিক আলসারের কথাই শুরু হবে পেটে জ্বালা পোড়া, পেটে জ্বালা পোড়া, উপরে পেটে ব্যথা করে, খাইলে বেশি ব্যথা, মাঝে মধ্যে বমিও হয়। বুঝতে পারছেন? দীর্ঘদিন থাকবে সম্ভবত মানে হাইপার অ্যাসিডিটির পরের স্টেজে আলসার হয়ে যাবে, দীর্ঘদিন ক্ষত হয়ে যাবে, মনে থাকবে ওই যে ছুলে যাওয়ার মতো, ঠিক আছে? হাইপার অ্যাসিডিটি হলে আমরা কনফার্ম করি, কারণ এদের জন্য যেহেতু ক্ষত সৃষ্টি হয়, ক্ষত সৃষ্টি হলে ক্ষতটা শুকানোর জন্য আলাদা অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই জন্য কনফার্ম হয়ে ওষুধটা দেওয়া বেটার, ঠিক আছে? কনফার্ম হয় কিভাবে? দুইটা পরীক্ষা করি আমরা, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষার মধ্যে কনফার্মেটরি পরীক্ষা হচ্ছে এন্ডোস্কোপি। আপার জেআইটি এন্ডোস্কোপি দেখছেন করা কোনো সময়? ক্যামেরা দিয়ে দেখা জাস্ট যে কোথায় ঘা আছে অথবা নাই, ঘা আছে কি নাই ওটা দেখার জন্য পেটের মধ্যে মুখ দিয়ে একটা ক্যামেরা পাঠাবে, একটা নলের মাথায় ক্যামেরা যুক্ত করে ভেতরে পাঠাবে, ওটা দিয়ে দেখে কোথায় ঘা আছে, এন্ডোস্কোপি করা। আপার জিআইটি, জিআইটি মানে কি? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। আমার যে টোটাল ট্র্যাক্টের উপরের পার্টটা এন্ডোস্কোপি করে দেখব, ঠিক আছে? এই নলটা ঢোকানো, ক্যামেরা পাঠানো অনেক কষ্টে, শুনেছি রোগীরা বলে, তাই না? অনেক রোগী আছে এই ভয়ে এন্ডোস্কোপি করে না, মনে করেন এইরকম আপনি একজন করছেন, এই রুমে আর কেউ করবে না, আপনি এসে এমন ভাবে বর্ণনা করবেন যে এটা করা তো অনেক কষ্ট। হ্যাঁ, 2 বার 3 বারও করে, কিন্তু কিছু কিছু মানুষ এসে এমন ভাবে বর্ণনা করে ওই গ্রামের আর কেউ করবে না, মরে যাবে, ঠিক আছে? অনেক রোগী আমরা পাই যে যত কিছুই করেন, যত ওষুধই দেন, এন্ডোস্কোপি আর করবেন। এখন আধুনিক সবকিছুই ডিজিটাল হয়েছে, এখন ক্যাপসুল এন্ডোস্কোপি করা হয়। ক্যাপসুলের সাথে ভিডিও সেট করে ট্যাবলেটের মতো খেয়ে ফেলবে আর কম্পিউটারে দেখবে, বুঝতে পারছেন? তবে ওইটা গলবে না, পায়খানার সাথে পড়ে যাবে, আপনার পয়সা দিয়ে আপনি কিনবেন। একটা এন্ডোস্কোপি করতে ক্যাপসুল এন্ডোস্কোপি 20 থেকে 25,000 টাকা, আর এই নল ঢোকাই করতে 1400-1500। একটু কষ্ট হয়, মানে একটু কষ্ট মানে গ্রামের আর কেউ করতে চায় না, এমন কষ্ট। যাই হোক, অত বেশি কষ্টের না, এটা ঘুম পাড়াই করা হয়, ঠিক আছে?
এটা তো আর মানে ব্যথা দেওয়ার জন্য করা হয় না, তাই না? ঘুমের ওষুধ খাওয়াই না? হ্যাঁ ঘুমের ওষুধ খাওয়াই না? না, একটা ব্যথার ইনজেকশন আছে যেটা দিলে ব্যথা মুক্ত সহ ঘুম এসে যাবে। আরেকটা স্যার লাগবে না স্যার, এইচ পাইলরি অ্যান্টিজেনটা লাগবে না? এন্ডোস্কোপি হচ্ছে কনফার্মেটরি টেস্ট, এটা করলে কনফার্ম। যদি না করে আর একটা পরীক্ষা আছে এইচ পাইলরি অ্যান্টিজেন টেস্ট। এই যে এইচ পাইলরি যে ব্যাকটেরিয়া আছে তারা রক্তে অ্যান্টিজেন তৈরি করে, এটা হচ্ছে রক্তের টেস্ট। এইচ পাইলরি ব্যাকটেরিয়া সবার পেটের মধ্যে আছে। যখন এটা প্যাথোজেনিক হয় অর্থাৎ সংখ্যা বেড়ে যায় বা অ্যান্টিজেন বেশি তৈরি করে ফেলে তখন ওখানে আলসার হয়। আপনার পরীক্ষা করলেও পজিটিভ আসবে, আমার পরীক্ষা করলেও পজিটিভ আসবে, বুঝতে পারছেন? কারণ ব্যাকটেরিয়া আছে অ্যান্টিজেন কিছু তৈরি করে, এটা কনফার্মেটরি টেস্ট না, এটা হচ্ছে রোগীদের আইওস করে। স্যার অনেকেই তো নেগেটিভ আসে, দেখে ব্লাড দিয়ে খুবই কম, দু একটা, আমরা তো পাই না। আমি তো এই পরীক্ষা এই জন্য দিতে চাই না, যত রোগীরে দিয়ে পয়সা খরচ হয়, সবারই পজিটিভ। আমি তো একবার করতে পজিটিভ আসে না, নেগেটিভ। আপনি কমপ্লেন ছাড়া যদি করেন তাহলে তো হবে। রোগী যদি ওরকম কাদের পরীক্ষা দিবেন? যাদের একবারে সন্দেহযুক্ত যে এই আলসার হইছে, এরকম রোগীদের দিতে হবে। হিস্ট্রি দেখলেই তো মোটামুটি হ্যাঁ, অনেকটা হ্যাঁ। কনফার্ম হওয়া যায়। যাদের দিলে পজিটিভই পাওয়া যায়। এখন যদি এন্ডোস্কোপি নাই করতে চাই সেক্ষেত্রে ওখানে পজিটিভ নেগেটিভ যাই আসুক এর একটা মার্কার দেয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার পরিমাণটা। যদি অনেক বেশি থাকে সেটা আমরা ধরে নিই যে তার আলসার হইতে পারে যদি এন্ডোস্কোপি না করে, ঠিক আছে? তাহলে এইচ পাইলরি অ্যান্টিজেন দ্বারাও আলসারটা আমরা বুঝতে পারি। ট্রিটমেন্ট আগের মতোই, হাইপার অ্যাসিডিটিতে যেটা দিয়েছিলাম অ্যান্টি আলসারিন বা একটা গ্যাস্ট্রিকের ওষুধ। এখানে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে ক্ষতটা শুকানোর জন্য, ঠিক আছে? যে ক্ষতটা শুকানোর জন্য ওষুধটাকে আমরা বলি ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি ট্রিপল মানে তিন, ট্রিপল মানে তিনটা ওষুধ এখানে মিলে তৈরি করছে, এই জন্য এটা ট্রিপল থেরাপি বলছে। তিনটা ওষুধ কি কি আছে? অ্যামোক্সিসিলিন 2 পিস, ক্লারিথ্রোমাইসিন 1 পিস, ইসোমোপ্রাজোল 4 পিস ওষুধ। এটাকে বলছে ট্রিপল থেরাপি। আপনাদের শীটের মধ্যে লেখা আছে হ্যালিকন কিট বা পাইলোট্রিপ ওষুধের নাম, হ্যালিকন কিট অথবা পাইলোট্রিপ। ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন আর ইসোমোপ্রাজোল। চারটা ওষুধ, ঠিক আছে? একটা পাতার মধ্যে 4টা ট্যাবলেট থাকবে, সকালে 4টা খাবে, রাতে 4টা খাবে, মানে এক পাতা করে ওষুধ খাইতে হবে।
এগুলো খাওয়া নাকি না পরে খাবার পরে খাবেন। এই একটা পাতাতে 3 গ্রুপে 4টা ট্যাবলেট থাকবে। হ্যাঁ হ্যাঁ, সকালে 4টা, রাতে 4টা। এটা ঠিক করে দাও দিই। ঠিক আছে। এটাকে বলা হচ্ছে হেলিকম কিট অথবা পাইলোটিভ। দুইটা একটা চারটা হ্যাঁ হ্যাঁ, সকালে 4টা খাবে, রাতে 4টা। স্যার ভরা পেটে না খালি পেটে? খাবার পরে খাবার পরে। এখানে আমার ইসোমিপ্রাজল আছে, একসাথে খেয়ে ফেলবো না? একটা পাতার মধ্যে 4টা থাকে। কি স্যার ওই জিনিসটা কি স্যার? ওই যে হেলিকম কিট। এইটার কোনো আলাদা গ্রুপ আছে পাতাটা? এই পাতাটার নাম বা আলাদা গ্রুপ? এন্টি আলসারেন্টো। যেমন আমরা তো ইসোমিপ্রাজল একটা থেকে পাই, হুম। এগুলো হ্যাঁ, এরকম যেমন তো তিনটা পাতায় পাই। এটার নাম হচ্ছে ট্রিপল থেরাপি। মেডিসিনের নাম? না, মেডিসিনের নাম তো হেলিকম কিট। স্যার যখন ওই যে সকালে রাতে হ্যাঁ হ্যাঁ, রাতে কয়টা, সকালে তো 4টা বললাম। রাতে 4টা। সেটাই রাতে 4টা।